বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে এলো জুলাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার ডাক বিএনপির। দ্রুত জাদুঘর খোলার দাবি এনসিপির। স্মৃতি ধরে রাখতে চায় জামাত। ফ্যাসিবাদের বিষাক্ত দাগ এবং কামড় আমরা যেটা দেখেছি, যা ছিল শেখ হাসিনা বলে সব শেখ হাসিনার চাকর বাকর ছিল। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। জুলাইকে হারিয়ে যাবে। জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হচ্ছে পুরো পূর্বাচল প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় সিদ্ধান্ত, ডিএমপির অধীনে পুরো এলাকায় থাকবে আধুনিক নিরাপত্তা। প্রায় 13 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু এইচএসসি পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র। ফাঁস ও নকল ঠেকাতে সব কেন্দ্রের সিসিটিভি। ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা। হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ। সন্ত্রাসবাদের মাথাচড়া ঠেকাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে সরকার। বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান। রেমিটেন্স প্রবাহে নতুন ইতিহাস। এক বছরে এসেছে রেকর্ড $3,500 কোটি। চলতি অর্থ বছরে 50 বিলিয়নের রিজার্ভ করতে চায় বাংলাদেশ ব্যাংক। এবং আটলান্টায় ব্রেন সিপেঙ্গার গোলে ইংল্যান্ডকে চমকে দিয়ে লিড কঙ্গোর। মধ্যরাতে সেনেগালের সামনে বেলজিয়াম, ভোরে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে এলো জুলাই। 24-এর 1 জুলাই থেকে 5 আগস্ট 36 দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকারি হিসেবে শিশুসহ নিহত হন 8 শতাধিক মানুষ, আহত হন আরও প্রায় 30,000, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ বা চোখ হারিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। জুলাই আগস্টের রক্তাক্ত দিনগুলির কথা জানাচ্ছেন নাজমুস সালেহী। জুলাই গণ অভ্যুত্থান 36 দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। 36 দিনের আন্দোলনের শুরুটা হয় 1 জুলাই থেকেই। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। রাস্তায় বেরিয়ে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। শান্তিপূর্ণ এই আন্দোলন দমাতে ব্যাপক দমন পীড়ন চালায় আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে আন্দোলন আরও তীব্রতর হয়। শাহবাগ অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করতে থাকেন শিক্ষার্থীরা। সরকারের দমন পীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ। এক পর্যায়ে সহিংস আন্দোলনে রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন। আওয়ামী দুঃশাসনে বিক্ষুব্ধ মানুষ সমর্থন যোগায় এই আন্দোলনে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই দিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সারা দেশে আন্দোলন দাবানলের মতো জ্বলে ওঠে। সরকারি হিসেবে শিশুসহ নিহত হন 8 শতাধিক মানুষ, আহত হন আরও প্রায় 30,000। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের স্রোত। ওই দিন দুপুরে ভারতে চলে যান শেখ হাসিনা। পতন হয় কর্তৃত্ববাদী এক শাসনের। গণভবন ও সংসদ ভবন দখলে নেয় ছাত্র জনতা। পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে উঠে আসে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দিয়েছিলেন তিনি। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে
জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার রাত 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গেই মোমবাতি জ্বালিয়ে এবং নিরাপত্তা পালনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্মৃতি তুলে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকাও তুলে ধরেন নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি জুলাইকে সবসময় ধারণ করে, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে, কারণ তারা বিশ্বাস করে যে জুলাই কোনো বিক্রয়যোগ্য চেতনানাশক ওষুধ নয়। এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত যারা দিয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার যারা হয়েছে, সবচেয়ে বেশি দানের ক্ষতি হয়েছে, সেই সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ রাব্বি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে 24-এর গণ অভ্যুত্থানে। বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। রিজভী বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ তারা কোনোদিন ঘুমায় না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীতে সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ভবিষ্যতে আইন প্রক্রিয়া যাতে আর হাসিনার আদালতে পরিণত না হয় সে ব্যাপারে বিচারকদেরকেই সজাগ থাকতে হবে। এই যে আদালত, এই যে আইনি প্রক্রিয়া, এটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এখান থেকে নতুন করে বিনির্মাণ করতে হবে। যারা সিনিয়র আইনজীবী আছেন তারা দায়িত্ব পালন করবেন, তারা শেখাবেন হাসিনার আদালতে যেন পরিণত না হয়, আইনি প্রক্রিয়ায় না হয়। গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রায়ের বাজারে গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের সব হত্যা মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে হবে। 5 আগস্টের মধ্যে খুলে না দিলে জনগণই জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপির আহ্বায়ক। 24-এর উত্তাল জুলাই সম্মিলিত প্রতিরোধের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে সরকারি হিসেবে প্রাণ যায় 8 শতাধিক ছাত্র জনতার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ অনেককেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে। রক্তাক্ত সেই জুলাইয়ের স্মরণে প্রথম দিনেই শহীদদের স্মরণে রায়েরবাজার জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা গণকবর জিয়ারত করে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল, সেখান থেকে এক দফার যে গণঅভ্যুত্থান স্বৈরাচার পতনের আন্দোলন, সেটা 5 আগস্টে গিয়ে পৌঁছায়। জুলাই হত্যা মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত এসব মামলার নিষ্পত্তি হওয়া দরকার। দাবি করেন দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের। শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে, আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজ দায়িত্বে সেটি উদ্বোধন করবে বলেও হুঁশিয়ারি করেন নাহিদ। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই
জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারে এই আন্দোলন চলবে বলে মন্তব্য করেন এনসিপির নেতারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকার গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সংসদের এলডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আলাদা অনুষ্ঠানে শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের শীঘ্রই বিচার দৃশ্যমান করার দাবি জানান জামায়াত নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা। পতন ঘটিয়ে এ সময় বক্তারা শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে শিগগিরই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তারা বলেন, জীবন দিয়ে হলেও নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেয়া হবে না। এই শহীদ পরিবার আগামী বার্ষিকী উদযাপন যেন শেখ হাসিনার ফাঁসির মধ্য দিয়ে করতে পারে। এদিন সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে বাজেটে সরকার পর্যাপ্ত বরাদ্দ রাখেনি। গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান আছে, এই দুইটার ব্যাপারে কিচ্ছু নেই। কি হলো, জুলাইকে হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে অভ্যুত্থানকালীন হত্যাকাণ্ডের বিচার দাবিতে লিফলেট বিতরণ করেন খেলাফত মজলিস নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হচ্ছে পুরো পূর্বাচল প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি 3টি নতুন উপজেলা ও একটি থানাও অনুমোদন দেওয়া হয় ওই বৈঠকে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের একটি প্রতিনিধি দল। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ঢাকার উপর চাপ কমাতে রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জ ও গাজীপুরের কিছু অংশ নিয়ে চলছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। অবশেষে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা যুক্ত হচ্ছে ঢাকা জেলায়। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 121তম সভায় এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দেওয়া হয় নিকার বৈঠকে। নতুন থানা হিসেবে যুক্ত হচ্ছে চট্টগ্রামের হালদা, আর 3টি নতুন উপজেলা হিসেবে যুক্ত হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গোরা এবং ময়মনসিংহের পাগলা। এদিকে যানজট নিরসনে করণীয় নিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। ঢাকা শহর ঘিরে 110 কিলোমিটারের যে নদীপথ রয়েছে তা চালু করা গেলে রাজধানীতে যানজট কমবে বলেও জানানো হয় বৈঠকে। একই দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের একটি প্রতিনিধি দল। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা বৃদ্ধি এবং বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সহ রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীকে 5টি পেট্রোল বোট দেওয়া হবে বলে জানায় জাপানের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন আইজিপি। প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, এর ফলে পুলিশে জনবল সৃষ্টি হবে 6524 জন। 31 বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি 6150 একর জমির উপর গড়ে তোলা পূর্বাচল নতুন শহর প্রকল্প। নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিতাও প্রশ্নের মুখে পড়েছে।
এবার পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে আইজিপি জানান 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ডিএমপির আওতায় এনে স্বতন্ত্র বিভাগ তৈরি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানান আইজিপি। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6,524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন। এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী সে যেহেতু এসে পড়েছে, আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরও ইজি করা। সো আমরা হোপফুলি আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজ, সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে, আজকে পুলিশও এসে গেছে। সো আমরা যদি একটা হ্যাবিটেবল সোসাইটি তৈরি করতে পারি, তাহলে সবার জন্য আমরা নতুন একটা সিটি করতে পারবো। পুরো এলাকা ডিএমপির নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিগত বছরের অবহেলায় দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। বলেন, সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে গুরুতর রোগের মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে এই মাস থেকে শুরু হবে আনসার মোতায়েন। আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার আধুনিক তথ্য ও গবেষণা, নিবিড় পরিচর্যা কেন্দ্রে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং ইনফেকশন কন্ট্রোল নিশ্চিত করার গাইডলাইন তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হল বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্স। বুধবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কনফারেন্সে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চিকিৎসকদের পাশাপাশি অংশ নেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রীরা। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 56 বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে স্বাস্থ্য খাত। জানান, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল, সেটি হচ্ছে বিএনপি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ ও চিকিৎসকদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি বলেন, বিগত বছরের অবহেলায় দেশে ক্রিটিক্যাল কেয়ারের অবস্থা বেহাল। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার প্রদান করতে না পারলেও অন্তত প্রপারলি ইকুইপড অ্যাম্বুলেন্স দ্বারা রোগীদের সদর হাসপাতালে আনা যায়। সদর হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিশ্চিত করা হলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি সম্ভব। কনফারেন্সে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য সবার সমন্বিত সহযোগিতার আহ্বান জানান বক্তারা। সকলে একসাথে কাজ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র হবে পরীক্ষা। অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। নকল প্রশ্ন ফাঁস সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তার।
অভিন্ন প্রশ্নপত্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে খুবই ভালো। অভিন্ন ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেজন্য একটু নার্ভাস লাগলেও আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি খুবই ভালো। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হলে এবং পরীক্ষা সুন্দরভাবে হলে তাহলে আমরা অবশ্যই আশা রাখি আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন সচিবালয়ে সংবাদ সম্মেলন তুলে ধরা হয় পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি নানা তথ্য। সকল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ভয় নয়, শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, প্রশাসন এবং পরীক্ষার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সরকারের কাছ থেকে নির্দেশনা থাকবে যেন সুন্দর, স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ নিশ্চিত করা হয়। আমাদের শিক্ষার্থীরা যেন ভীতি বা চাপে না থেকে এমন একটা পরিবেশে পরীক্ষা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ফলাফল পুনর্মূল্যায়নে প্রয়োজনে খাতার স্যাম্পল খতিয়ে দেখা হবে। এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব। প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় মনিটরিং এর আওতায় থাকবে সব কেন্দ্র, জানানো হয় ব্রিফিংয়ে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। এবছর রেজিস্ট্রেশন করেও প্রায় 44% পরীক্ষার্থী ফর্ম পূরণ করেননি, এমন তথ্য তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আবারও কঠিন পরীক্ষার সামনে ব্রাজিল। বিশ্বকাপের রাউন্ড অফ 16 এবার সেলেসাউদের প্রতিপক্ষ নরওয়ে। ব্রাজিল ছন্দে থাকলো লুকাস পাকেতা, ক্যাসেমিরোর মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা চোট পাওয়ায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি আর্লিং হ্যালান্ড সাম্প্রতিক ফর্ম আরও ভাবাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। বিষয়টা অনেকটা অনুমিতই ছিল। রাউন্ড অফ 16-এ ব্রাজিলকে আবারও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে, তাই হয়েছে। নরওয়ে রাউন্ড অফ 32 থেকে থ্রু করেছে, আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে। সুতরাং আরও একটা নকআউট পর্বের জন্য, আরও একটা হার্ড ম্যাচের জন্য ব্রাজিলকে এই মুহূর্তে প্রস্তুতি নিতে হচ্ছে। নরওয়ের সঙ্গে যে ব্রাজিল ম্যাচ খেলবে সেই পরিসংখ্যানটা মোটেও সুখকর নয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে 4টি ম্যাচ খেলেছে তারা, 4 ম্যাচের মধ্যে 2টিতে তারা হেরেছে, 2টো ম্যাচ ড্র হয়েছে এবং সবশেষ 1998 সালে তারা বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের সেই লড়াইয়ে ব্রাজিল কিন্তু নরওয়ে বাধা টপকাতে পারেনি, অর্থাৎ নরওয়ের বিপক্ষে হেরে গিয়েছিল। সুতরাং এই ম্যাচ নিয়ে ব্রাজিলের মাথা ব্যথা যেন আরো অনেকটা বেড়ে গেল। স্পেশালি বলতে হয় যখন আর্লিং হল্যান্ডের মতো একজন পরীক্ষিত স্ট্রাইকারের এগেনস্টে ব্রাজিলের ডিফেন্ডারদের পরীক্ষা দিতে হবে, তখন এই পরীক্ষাটা আরো কঠিন হতে চলেছে। কেননা গোল্ডেন বুট জয়ের যে দৌড়, সেই দৌড়ে আর্লিং হল্যান্ড কিন্তু এখন লিওনেল মেসিকে টেক্কা দিচ্ছে। কিলিয়ান এমবাপে বলি না কেন, ভিনিসিয়াস জুনিয়র বলি না কেন, সবাইকে টপকে তার গোল সংখ্যা এখন 5। আজকের ম্যাচেও সে একটি গোল করেছে। সুতরাং নিঃসন্দেহে ব্রাজিলের ডিফেন্ডারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছেন আর্লিং হল্যান্ড। ব্রাজিল জাপানের সঙ্গে ম্যাচটা জিতেছে সেটা ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা ব্রাজিলকে অনেক ক্ষতি করে দিয়ে গেছে। কেননা দলের গুরুত্বপূর্ণ 2 জন ফুটবলার এই ম্যাচে কিন্তু চোটে পড়েছেন। ক্যাসেমিরো দেখেছি খুব অস্বস্তি নিয়ে মাঠ থেকে উঠে গেছেন, যদিও তার ইনজুরির সিভিয়ারিটি কোন পর্যায়ে রয়েছে সেটি এখন পর্যন্ত প্রকাশ করেনি বা ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি। একইভাবে লুকাস পাকেতা দুর্দান্ত পারফর্ম করছিলেন মিডফিল্ডের, বলা যেতে পারে নেইমারের অভাবটা তিনি ঘুচিয়ে দিচ্ছিলেন, তিনিও কিন্তু থাইয়ের একটা চোটে পড়েছেন। মোটা দাগে বলা যেতে পারে যে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলও কিন্তু স্বস্তিতে নেই, তবে হাতে বেশ খানিকটা সময় রয়েছে তাদের। একই সঙ্গে তাদের ডাগ আউট সামলাচ্ছেন কার্লো অ্যানচেলোত্তির মতো মাস্টারমাইন্ড। বলা যাচ্ছে যে ফুটবলাররা মাঠে খেলছে কিন্তু আসল ছক্কাটা তিনি পেটাচ্ছেন ডাগ আউটে বসে। তাই ম্যাচ নিঃসন্দেহে হচ্ছে টাইট একটা ম্যাচ হবে। এখনো হাতে বেশ খানিকটা সময় আছে, নিশ্চয়ই দুদল লাস্ট মোমেন্টে তাদের যে স্ট্র্যাটেজি, দুদলের যে ল্যাকিংস, সেই ল্যাকিংস গুলো নিয়ে কাজ করবে, তারপরেই তারা হয়তোবা রাউন্ড অফ 16-এর লড়াইয়ে মাঠে নামবে। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় ম্যাচ টাফ হলে পরেও নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের জন্য জমজমাট এক ম্যাচ নিয়ে আসছে রাউন্ড অফ 16-এর নরওয়ে বনাম ব্রাজিলের এই ম্যাচটি। এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
ফিফা বিশ্বকাপের উন্মাদনা মেতেছে মায়ামির স্থানীয় বাংলাদেশিরাও। পেমব্রুক কিংবা খলিল মসজিদের পাশে বড় পর্দায় ওয়াচ পার্টির জমজমাট আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাজার মাইল দূরে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেই চিরচেনা ফুটবল আমেজটাই যেন তারা খুঁজে নিচ্ছেন মায়ামির বুকে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। রাত কিংবা দিন ঘড়ির কাঁটা যাই বলুক, ফুটবল বিশ্বকাপ জোয়ারে ভাসছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন এখন ফুটবল প্রেমীদের তীর্থস্থান। হাজার মাইল দূরের মায়ামিতেও সেই স্বাদ নেয়ার চেষ্টা স্থানীয় বাংলাদেশিদের। পেমব্রুকের দারুল উলুম মসজিদের পাশেই বিশ্বকাপ ম্যাচ দেখার আয়োজন করেছেন স্থানীয় বাংলাদেশিরা। বিশ্বকাপে প্রিয় দলের জয় তাদের জন্য হয়ে এসেছে বাড়তি উচ্ছ্বাসের। ওয়াচ পার্টিতে কেউ নিয়ে আসেন বিরিয়ানি, কেউ জুস কিংবা ড্রিঙ্কস। প্রবাসের যান্ত্রিক জীবন ভুলে এই আয়োজন রূপ নিয়েছে এক মিলন মেলায়। সন্ধ্যার পরে বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে কমিউনিটি সবাই একসাথে হয়, একসাথে খেলাধুলা দেখে, খাবার দাবার হয়। মানে এটা আসলে বিশ্বকাপটা ব্যস্তময় আমেরিকাতে বাংলাদেশিদেরকে মোটামুটি এক সুতায় নিয়ে আসছে। উইকেন্ডে আমাদের একটা যে খাওয়ার একটা আয়োজন হয়। এক একদিন আজকে আমি করছি, কালকে আরেকজন দেখা গেছে যে আগামী সপ্তাহে আরেকজন করবে, তারপরের সপ্তাহে আরেকজন। এইভাবে মানে আমাদের কন্টিনিউ চলতেছে আর কি আমাদের বাঙালি কমিউনিটি। আমরা চাই আমাদের ছেলেমেয়েরাও এই সমস্ত খেলাধুলার দিকে একটু বেশি ঝুঁকিয়ে পড়ুক। তাইলে যে ফিজিক্যাল একটা ফিটনেসের ব্যাপার আছে এবং যে আন্তঃমহাদেশীয় যে একটা রিলেশন, আমি মনে করি স্পোর্টস হচ্ছে অনলি থিং যেটাতে কোনো বর্ডার নেই। মোর এনভায়রনমেন্ট মোর এনজয়েবল, মোর ভালো করায়, এনজয়েবল করায়, লাইক আঙ্কেলরা খাওয়া আনে আর আমরা তো খাওয়া দেখি, বন্ধুদের সাথে দেখি আর এনজয় করি। তোমরা কোন টিম সাপোর্ট করো? পর্তুগাল। মায়ামির খলিল মসজিদের পাশেও খেলা দেখার আয়োজন করা হয়েছে। প্রজেক্টর লাগিয়ে গ্রামের আবহে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন স্থানীয় বাংলাদেশিরা। কর্মব্যস্ত দিন শেষে এ যেন তাদের এনে দেয় দুদণ্ড প্রশান্তি। এই দেবী মসজিদটাতে মোস্টলি মুসল্লি বাংলাদেশি, প্রায় 80% মুসল্লি বাংলাদেশি। সেই জন্য আমরা বাঙালি আনা হিসাবে, যেমন ঢাকা টং দোকান, এখানে খাওয়া দাওয়া সব বাংলাদেশি খাওয়ার, আর এখানে যারা আসে মোস্টলি সবাই বাংলাদেশি। তো আমরা ঠিক বাংলাদেশে যেভাবে খেলা দেখে এনজয় করে, আমরা এখানেও সেম এনজয় করতেছি। পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে এখানে আড্ডা, পাশাপাশি খেলা, যে ভাইবটা আছে সেই ভাইবটা হচ্ছে যে খানিকটা হলো মানে ভালো লাগে আমাদের, আমরা এনজয় করি। ভৌগোলিক সীমানা কিংবা সময়ের ব্যবধান কোনো কিছুই বাধা হতে পারেনি ফুটবলের প্রতি বাঙালির এই চিরন্তন আবেগের কাছে। ঢাকা থেকে মায়ামি, ফুটবলের জাদুতে এক হয়ে স্পন্দিত হচ্ছে কোটি বাঙালির হৃদয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প নেই। হলি আর্টিজান হামলার 10ম বার্ষিকীতে নিহতদের স্মরণ সভায় এই কথা বলেন প্রতিমন্ত্রী। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা শোকাভিভূত করেছিল বাংলাদেশ সহ বিশ্ব সম্প্রদায়কে। এ নৃশংস হামলায় 22 জন নিহত হন। তাদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতের এবং হামলা নিয়ন্ত্রণে পুলিশ সহ বাংলাদেশের 3 জন নিহত হন। তাদের একজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। হামলার 10ম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দোর সরকারি বাসভবনে নিহতদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে ইতালি দূতাবাস। অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা জিম্মি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। জাপানের রাষ্ট্রদূত সাইদা সেইঞ্চি, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও। মর্মান্তিক সেই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, এ ধরনের ট্র্যাজেডি যেন আর কখনো ফিরে না আসে, সে লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। The terrorists sought to sow hatred and fuel division between the people of Bangladesh and the international community. Instead, what emerged was a strengthened sense of solidarity
and a heightened awareness of the value of dialogue among peoples and of our shared commitment to combating violence. হোলি আর্টিজান হামলাকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। Most importantly, we have ensured accountability by bringing the perpetrators to justice through the appropriate legal process. Also, Bangladesh continues to contribute to global counter-terrorism efforts while promoting peace, security and sustainable development. স্মরণ সভা থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই করিডোর সহ চীনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে, ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। Thai Aluminium. The better is now the best. বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, এরই মধ্যে বিচার ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গভবনে ল রিপোর্টার্স ফোরামের 12 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সব কথা জানান। এ সময় বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায় বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে বলেও জানান রাষ্ট্রপতি। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড, এক বছরে এসেছে এ যাবৎকালের সর্বোচ্চ $3,500 কোটি। আর এতে ভর করে 37.5 বিলিয়নের বেশি রিজার্ভ দিয়ে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। ব্যাংকগুলোকে উদ্বুদ্ধ করে ও প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চলতি অর্থ বছরে 50 বিলিয়নের রিজার্ভ করতে চায় বাংলাদেশ ব্যাংক। টানা 3 অর্থবছর ধরে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে প্রবাসী আয়ের সূচক। মাত্র 2 বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে $11.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের 12 মাসে দেশে রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন। 2024-25 অর্থবছরে যা ছিল $30.32 বিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবৃদ্ধি 17.3% বেশি। ভবিষ্যতে দক্ষ জনবল রপ্তানির মাধ্যমে রিজার্ভ $50 বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা বাংলাদেশের। এক্সপ্লোর করব নতুন নতুন ডেস্টিনেশন, আমরা নতুন নতুন পেশা করব এবং সেই পেশার ব্যাপারে বেসিক আমরা ট্রেনিং দিব এবং বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যদি পাঠাতে পারি, আমরা যদি অধিক সংখ্যায় না পাঠিয়েও আমরা রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ তিনগুণ করে ফেলতে পারবো। আমরা এবং হোলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া আমরা যে $50 বিলিয়ন বা এটাকে $100 বিলিয়ন নিয়ে যাব অল্প সময়ের মধ্যে, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। বিশ্লেষকদের মতে নীতি সহায়তা ও বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করেছে, যা নতুন অর্থ বছরে আমদানি ব্যয় নির্বাহ, এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতিকে শক্তি যোগাবে। হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রের এক ধরনের কিন্তু রিজার্ভ মেইনটেন্যান্সের ক্ষেত্রে বড় ধরনের একটা ঝামেলা বা ঝুঁকি পোহাতে হতো। বাংলাদেশ ব্যাংক বলছে, চাহিদা ভিত্তিক দক্ষ শ্রমশক্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও প্রসারিত হবে বৈশ্বিক শ্রমবাজার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাজেট দেওয়া হয়েছে অর্থনীতিকে চাঙ্গা করার মতো, অথচ মুদ্রানীতি দেওয়া হয়েছে বিনিয়োগকে বেঁধে রাখার মতো, যা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন কিংবা কর্মসংস্থান তৈরিতে সরকারের আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেছেন ব্যবসায়ীরা। সরকারের অর্থ ব্যয়ে স্বচ্ছতা আর আর্থিক খাতের দুর্নীতি দমনে রাখতে পারলে মূল্যস্ফীতিকে চাপে রেখেও জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
বিশ্লেষণ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। স্থবির অর্থনীতিকে বেগবান আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে সাজানো হয়েছে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট। আমাদের ব্যবসা করে কিন্তু টিকে থাকতে হবে। এই বাজেট ও ব্যবসা বান্ধব বাজেট যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি। সম্প্রসারণমূলক এই বাজেট বাস্তবায়নে NBR এর 6,04,000 কোটি সহ 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবার জীবনমান নিশ্চিত করার জন্য সরকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে হবে। তাহলে অর্থনীতি বেনিফিটেড হবে, রাষ্ট্র বেনিফিটেড হবে। জিডিপি প্রবৃদ্ধিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেখানে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার চেষ্টা দেখা গেলেও বেঁধে রাখা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার পথ কতটা সুগম করবে তা নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। অলরেডি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের দাম বেড়ে গেছে প্রায় 16 থেকে 18%। সেটা আমাদের একটা 15 বাড়তি চাপ। এরকম একটা পরিস্থিতিতে এইটা শিল্পের উপর একটা বড় বাধা। বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা লোন নিছে বা অন্যান্য লোকাল ব্যাংকগুলোর থেকে এত টাকা সরকার লোন নিছে অথবা নতুন করে টাকা চাপাইছে, এটার কারণ কিন্তু বাজেট ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের শর্টফল হয়। একটা অর্ডার ডিলে হয়ে যায়, এই ডিলে হওয়ার কারণে বায়ার ডিলে নিবে, কিন্তু আমার তো ব্যাংক ইন্টারেস্ট $1 লক্ষ $1,20,000 হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে বা 1 বছর ডিলে হয়ে যায়, আমার তো $1 লক্ষ ব্যাংক থেকে যে আমি 1 লক্ষ ঋণ নিলাম, এটা তো $1,30,000 হয়ে গেল, বাট বায়ার তো 30,000 বেস্তিটা দেয় নাই, যার কারণে ব্যবসায়ীরা আসলে সম্বন্ধে ঋণটা পরিশোধ করতে পারে না, আর তখন ক্লাসিফাইড হয়ে যায়। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিতে ক্রিয়েটিভ ইকোনমি আর মধ্যমেয়াদী পরিকল্পনার সুফল পাওয়ার পথে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা যেন বাধা তৈরি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বর্জ্য এখন আর শুধু ফেলার বস্তু নয়, হতে যাচ্ছে জ্বালানির নতুন উৎস। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। সরকার বলছে 2028 সালের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের শেষ ঠিকানা আমিনবাজার ল্যান্ডফিল। এবার সেই বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মিত হচ্ছে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3,000 টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন কাজ শুরু না হলেও সময় বাড়িয়ে দেয়ায় এখন পুরোদমে কাজ শুরু করেছে চীনের CMEC। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ায় উৎপাদনে যেতে আর কোনো বাধা নেই। ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সব কিছু করা হয়েছে আইন মন্ত্রণালয়ের থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের ভিতরে এটা আমরা কমপ্লিট করতে পারবো। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের জন্য 30 একর জমির ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বছরে প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে। বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বার্ষিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে। এই যে জায়গাটা তারা ইউজ করছে আমাদের 21.78% বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রয় করবে পার ইউনিট। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আমিনবাজারের বর্জ্যই হয়ে উঠবে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা। বিদ্যুৎ যেটি উৎপাদন হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাসাবাড়ির ময়লার হাত বদলে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছে সিন্ডিকেট। নগরবাসীর অভিযোগ, বাড়তি টাকা না গুনলে নেয় না ময়লা। যদিও ঢাকার 2 সিটি প্রশাসকের দাবি, মানুষের পকেট কাটার সুযোগ নেই। বর্জ্যের স্তূপে চাপা পড়া অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান এবং অনুপ দত্ত। বাসায় নেই 200 টাকা করে, যার থেকে জানিয়ে পারে কম নিলে আমি ময়লাই নেব না। 3,000 টাকা নেই, আমি কি বেশি নেই?
শান্তিনগরের কায়েস ভোর হলেই ড্রাম ঘুরিয়ে একের পর এক বাড়ির ময়লা তোলেন ভ্যানে। মাসে মাত্র 7,000 টাকায় করেন 12,000 টাকার চাকরি। কিন্তু যে ময়লা তিনি প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেন, সেই ময়লাই যে পথে পথে হাত বদল হয়ে জন্ম দেয় কোটি টাকার বাণিজ্যে, সেই হিসেব কি তার জানা? আমরা খালি সামথিং কাজ করি, বেতন পাই, ভাই সংসার চলে। এই আমরা আমাদের পেটের দায়ে কাজ করতেছি, আমরা তার চেয়ে বেশি কিছু বলতে পারি না। পল্টন, মতিঝিল, ধানমন্ডি সহ ঢাকা দক্ষিণ সিটির 22টি থানার 75টি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। প্রতিটি ওয়ার্ডের জন্য দরপত্রে প্রতিষ্ঠান বাছাই হয়। সেই কাজ পেতে কর্পোরেশনে অফেরতযোগ্য জামানত হিসেবে গুনতে হয় 15 থেকে 17 লাখ টাকা। কিন্তু শর্ত একটাই, একটি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 টাকার বেশি নেওয়া যাবে না। অভিযোগ, কাগজে সেই নিয়ম থাকলেও মাঠে চলছে উল্টো হিসেব। কোথাও ফ্ল্যাট প্রতি 120 থেকে 250 টাকা, ছোট দোকান থেকে 400 থেকে 500, আর রেস্টুরেন্ট থেকে 2000 টাকারও বেশি আদায় করা হচ্ছে। বাসায় নেই 200 টাকা করে, প্রথমে মনে হয় 150 টাকা ছিল, পর থেকে 400 টাকাই, যার থেকে জানিয়ে পারে যে জায়গায় যেরকম আর কি। কম নাই, কম নিলে আমি মহিলাই নেব না। তখন এই সরকার আসলো, বললে যে আমাদের রেট বাড়ছে। এখানে আপনারা ময়লার বিল দেন না? জি। কত করে দেন? 2000 টাকা করে দিই। যদিও এসব অভিযোগ অস্বীকার করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পাশাপাশি ময়লার সাথে আর রেস্টুরেন্টের সাথে কিন্তু সমতুল্য না, মানে এক পর্যায়ে ময়লা কিন্তু হয় না। সেইখানে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তুইটা ওরা আনে। কেউ হয়তো বা এমনি তাদের কাছে যদি আপোষে যদি 10 টাকা আনে, হয়তো বা এটা হইতে পারে। শুধু দক্ষিণ নয়, ঢাকা উত্তর সিটির চিত্র আরও উদ্বেগজনক। অভিযোগ, বৈধতা ছাড়াই প্রভাবশালী একটি চক্র নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চালাচ্ছে বর্জ্য সংগ্রহ। রসিদ দিয়ে টাকা তোলা হলেও মিলছে না নিয়মিত সেবা। কোথাও দিনের পর দিন ময়লা পড়ে থাকে, আবার কোথাও বাড়তি টাকা না দিলে আসে না ভ্যান। আপনাদের এখানে ময়লা কত করে নেয় পার ফ্ল্যাট? পার ফ্ল্যাট 250 করে না, মান্থলি আমি 2000 টাকা করে দিই। ফ্ল্যাট কয়টা এখানে? এখানে ফ্ল্যাট হইলে যে আপনার 5টা। টাকা তো দিতে বাধ্য, কারণ এরা ময়লা নেই, আমাকে টাকা দিতে হবে না। টাকা প্রতি মাসে 2000 টাকা দিতেছি, না রেগুলার নেওয়া যায়, হয়তো দিতে পারবো। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের স্পষ্ট বার্তা, নির্ধারিত ফিয়ের বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে পুরো ব্যবস্থায় ঢেলে সাজানো হবে। আর উত্তর সিটির প্রশাসক বললেন, বর্তমানে এ ধরনের কোনো টেন্ডার কার্যক্রম চলমান নেই। আপাতত কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী যারা এই ময়লা বর্জ্যটাকে অপসারণ করতে পারবে তাদেরকেই দেওয়ার চেষ্টা করব। এই টেন্ডারটা হয়েছিল আমি আসার আগে, কাজে এটা নিয়ে যদি বেশি কমপ্লেন থাকে, জনগণ যদি চায়, তাহলে আমি এই সিস্টেমটাকে চেঞ্জ করে দেব। পরিচ্ছন্নতার আড়ালে সেবার নামে এমন বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, এমন অভিমত বিশেষজ্ঞের। পারিবারিকভাবে সংশ্লিষ্ট এদেরকেই কিন্তু এই কালেকশনের দায়িত্ব দিতে যাচ্ছে এবং এতে নৈরাজ্য হচ্ছে। অনেক জায়গাতে সঠিক সময় কালেকশন হয় না, অনেক সময় যে নির্ধারিত দাম সেটার চেয়ে 2 গুণ 3 গুণ টাকা নিচ্ছে। তাহলে পুরো বিষয়টা অব্যবস্থাপনা। কর্পোরেশন কিন্তু চাইলেই সে কিন্তু তার ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী বা এখানে যে শ্রমিক নিয়োগ করে কিন্তু এটা কালেক্ট করতে পারে এবং তাতে কি হয়, পুরো টাকাটা কর্পোরেশনের রেভিনিউতে যেতে পারে। আমাদের অন্যান্য অনেক সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা আছে। প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য সরিয়ে পরিচ্ছন্ন রাখা হয় এই শহর, কিন্তু সেই বর্জ্যকে ঘিরে চলছে অশুভ চক্রের অদৃশ্য বাণিজ্য। ঢাকার মানুষ প্রতিদিন ময়লা ফেলেই তার দায়িত্ব শেষ করে, কিন্তু সেই ময়লা কিভাবে কত দূর যাত্রা করে, কত হাত বদলায়, কত টাকা তৈরি করে, সেই টাকার হিসেব কতটা স্বচ্ছ, সেই উত্তর কারও না জানা। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে এখন নগর ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, অন্য সব খাতে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগছে কিনা সে বিষয়েও নজরদারি নিশ্চিত করতে হবে। রাজধানী কারওয়ান বাজারে একটি হোটেলে এক কর্মশালায় এই কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে IUPHPS এর প্রকল্প বিষয়ক ওই কর্মশালায় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, স্থানীয় সরকার পর্যায়ে যারা নির্বাচিত বা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের জনস্বার্থে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এছাড়াও পরিচ্ছন্ন নিরাপদ শহর গড়তে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় মন্তব্য করে সাধারণ মানুষের মধ্যেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বিষয়গুলো সম্পর্কে আমরা নাগরিকদেরকে অবহিত করতে পারিনি। অসংখ্য প্রজেক্ট লোকাল গভর্নমেন্টে, অসংখ্য, অনেক, আমি ঠিক বলতে পারবো না, বাট আউটপুট যেটা
সেই আউটপুটটা আমরা কতটুকু পাচ্ছি এটা দেখার মধ্যে সময় এসে গেছে। উই মাস্ট সি যে আমরা যে টাকাটা ব্যয় করছি সেটা আমরা সঠিকভাবে যাচ্ছে কিনা, আর কাজে লাগছে কিনা, এবং তাতে আমরা কতটুকু পাচ্ছি। নাগরিক সমস্যা সমাধানে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। গ্যাস সংকট, জলাবদ্ধতা একদিনে দূর করা সম্ভব নয় জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেছেন সংকট নিরসনে কাজ চলছে। আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, অবকাঠামো উন্নয়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। পরিস্থিতি বেসামাল হওয়ার আগেই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। বুধবার রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ও বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের একার পক্ষে নাগরিক সমস্যা সমাধান সম্ভব নয় জানিয়ে জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিরোধী দলের নেতা। যে কোনো সহযোগিতায় তার দল পাশে থাকবে বলেও আশ্বাস দেন। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিই, ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দিই। তো সরকার ডেইলি একবার তো আর ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সরকারের সংকট উদ্যোগে বিরোধী দল আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ করতে পারবো ইনশাআল্লাহ। দেশ শুধু সরকারি দলের না, শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু। পানি, গ্যাস, জলাবদ্ধতা একদিনে দূর করা সম্ভব নয় জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, সংকট নিরসনে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সব জায়গায় তার নির্দেশনা আছে। জনগণের অধিকার যেটা, সেটাকে অন্তত পক্ষে কিছুটা হলেও লাঘব করতে হবে। একদিনেই সব কিছু করা সম্ভব নয়। যতটুকু আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সাধ্যের মধ্যে আছে, সেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে সেটাকে একটা সমাধান করব। রাজধানীর পিছিয়ে থাকা এলাকাগুলোর উন্নয়নে নানা উদ্যোগ তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সরকারের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে কিশোর গ্যাং, অবকাঠামোগত সংকট ও অন্যান্য নাগরিক সমস্যার সমাধান দ্রুতই সম্ভব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এলাকার উন্নয়নের সাথে। উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে থামছে না পুশিনের চেষ্টা। রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু জুনেই 119 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির স্থানীয়দের প্রতিরোধে বারবার ব্যর্থ হলেও থেমে নেই অপতৎপরতা। আইন বিশেষজ্ঞ বলছেন, বিএসএফ এর কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকি রিপোর্ট। তপ্ত রোদ, সীমান্তের শূন্য রেখায় চরম অনিশ্চয়তায় নারী শিশু সহ 9 জন মানুষ। পিছনে বিএসএফের বন্দুকের নল, আর সামনে বাংলাদেশ ভূখণ্ড রক্ষায় বিজিবির শক্ত পাহারা। গত 24 জুন রাতে নিরীহ মানুষগুলোকে নওগাঁর সাপাহার সীমান্তে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে সাম্প্রতিক সময়ে দেশের উত্তরের সীমান্ত এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে বিএসএফের পুশিন তৎপরতা। শুধু জুন মাসেই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহী সীমান্ত দিয়ে অন্তত 119 জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফের এই পুশিং তৎপরতায় সীমান্তে এখন বাড়তি নজরদারি বিজিবির। তথ্য বলছে, জুন মাসেই রাজশাহীর 4 জেলায় অন্তত 15টি পুশিং চেষ্টা চালিয়েছে বিএসএফ। আর এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে সজাগ দৃষ্টিতে গ্রামবাসীরা। তবে বিএসএফের এমন অপতৎপরতা রুখে দিচ্ছে বিজিবি ও স্থানীয়রা, ফলে পুশব্যাক হতে বাধ্য হচ্ছেন তারা। ভারত যে একটা বিশৃঙ্খলা ঘটাচ্ছে, ভোর 4টার দিকে
ওরা কিন্তু পার করে দিয়েছে এই তার কাটা। আমাদেরকে দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে বিএসএফের এমন কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও চরম মানবাধিকার লঙ্ঘন। বিএসএফ গায়ের জোরে এই মনুষ্য সন্তানগুলোকে তাদের সীমানার বাইরে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দিচ্ছে। এইভাবে যেটা পাঠানো হচ্ছে সেটা অমানবিক এবং এটা আইনানুগ কোনো পন্থা হতে পারে না। ভারতের মতো একটা দেশ, এরকম পরাক্রমশালী একটা দেশ, তারা এরকম করতে পারে না। এটা মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন। আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী তারা পাঠাতে পারে, দুই দেশ বসতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। রাজশাহী অঞ্চলের 5টি জেলায় 444 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা শোভাযাত্রা সহ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য র্যালি। ছাত্র শিক্ষক কেন্দ্র মাঠে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদ্বোধন করা হয় দিবসের কর্মসূচি। পরে টিএসসি মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ডাকসুর ভিপি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফের চিঠি দিয়েছে দুদক। এই দুর্নীতির অভিযোগের তীর সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। এর মধ্যে বেশ কিছু নথি হাতে পেয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ নানা লুটপাটে ধ্বংসের মুখে পড়ে ব্যাংকিং খাত। এসব জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে। 24-এর 5 আগস্টের পর এই দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধা সহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি। রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এবার রিজার্ভ চুরির নথিসহ 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে। যেসব তথ্য পেয়েছেন সেগুলো যাচাই বাছাই করবেন, মিলিয়ে দেখবেন উনি যা চেয়েছেন তা পেয়েছেন কিনা। পরবর্তীতে উনি আইন অনুযায়ী তার অনুসন্ধানের স্বার্থে যদি কোনো তথ্যর ঘাটতি থাকে উনি আবার এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এর আগে রিজার্ভ চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা 2 ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্র তলব করা হয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা। শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। সমীক্ষা শেষ হওয়ায় ভাঙ্গা থেকে বরিশাল বিভাগের 4 জেলা পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণে অর্থের উৎস খুঁজছে সরকার। নাজমুস সালেহির প্রতিবেদন। ট্রেনে চড়ে যাওয়া যাবে সাগরকন্যা কুয়াকাটায়। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হওয়ার পর সেই স্বপ্ন এখন অনেকটাই হাতের কাছে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী পর্যন্ত 244 কিলোমিটার রেলপথ নির্মাণের সমীক্ষা শেষ হয়েছে বহুদিন আগেই। পরিকল্পনা অনুযায়ী পায়রা বন্দরে অর্থনৈতিক জোন, বরিশালে মাল্টিমোডাল হাব সহ 19টি বড় রেল স্টেশন নির্মাণ করা হবে। 17 কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেলপথ। কীর্তনখোলা, পায়রা সহ নদীগুলোতে নির্মাণ করা হবে 46টি সেতু। কোনো ক্রসিং ছাড়াই ট্রেন চলবে আন্ডারপাসের মধ্য দিয়ে।
রেল প্রতিমন্ত্রী বলছেন সম্ভাব্য ব্যয় ৪৪,০০০ কোটি টাকার এই প্রকল্পের অর্থের উৎস খুঁজছে সরকার। আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এখন আমরা পরবর্তীতে এটার অর্থ সংস্থানের দিকে আমরা চিন্তাভাবনা আছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেল লাইন সম্প্রসারণ প্রকল্পের সঙ্গেই পায়রা বন্দর থেকে মালামাল পরিবহনের সুযোগ সম্বলিত সকল প্রকল্প একই সঙ্গে বাস্তবায়ন করতে হবে। পায়রা পোর্টের যে সম্ভাবনা, এটাকে কাজে লাগিয়ে এটা একটা ডেডিকেটেড ফ্রেট করিডোর, পাশাপাশি যাত্রীর জন্য আমার রেল লাইন থাকবে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যদি তৈরি না হয়, শুধুমাত্র যাত্রী পরিবহন করে এত বিনিয়োগ এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের কথাটা বলছি, এই করিডোরটা কিন্তু আসলে তখন সরকার এবং তথা জনগণের জন্য ঋণের একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। নেটওয়ার্কের বাইরে থাকা জেলাগুলোতে রেল সম্প্রসারণের লক্ষ্যে এগুচ্ছে সরকার। অল্প সময়ের মধ্যে এসবের জন্য নেওয়া হবে সম্ভাব্যতা যাচাই প্রকল্প বলে জানান রেল প্রতিমন্ত্রী। আমরা চাচ্ছি ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বাড়ানো। পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার সাথে আমাদের রেল সংযোগ নাই, আর দ্বীপভোলার সাথে, বাকিগুলির সাথে আমাদের রেল সংযোগ স্থাপন করার জন্য সরকার কিন্তু কাজ করছে এবং আমাদের নির্বাচন ইশতেহারেও তা আছে। সুতরাং সবগুলি জেলাই আস্তে আস্তে রেল সংযোগের মধ্যে আসবে। রেল সম্প্রসারণের পাশাপাশি জেলা ভিত্তিক অর্থনৈতিক বিকাশে রেলকে ব্যবহারের পরিকল্পনাও একই সঙ্গে গ্রহণের তাগিদ এই বিশেষজ্ঞের। প্রত্যেকটা জেলায় বাণিজ্যিক সুবিধা যেটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রকল্পগুলো কিন্তু একই সাথে নিতে হবে। ল্যান্ড ইউজ প্ল্যান এবং ট্রান্সপোর্ট প্ল্যান, এই দুটোর মধ্যে যদি মেলবন্ধন তৈরি না হয়, তাহলে আপনার রেলপথ থেকে তৈরি হয়ে যাবে, কিন্তু এই রেলপথের যে উপযোগিতা, সেটা অর্থনৈতিক হোক বাণিজ্যিক হোক, সেই উপযোগিতা কিন্তু তৈরি হবে না। বর্তমানে ৩,০০০ কিলোমিটার রেলপথ রয়েছে দেশে, যা ২৯টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাধ্যতামূলক হলো বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর। অন্য কোনো কিউআর ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবাদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দিনের পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলা কিউআর এখন জাতীয় ইস্যু, যা বাস্তবায়নে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। প্রান্তিক পর্যায়েও নিশ্চিত করা হবে এই সেবা। দেশ জুড়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাধ্যতামূলক হলো বাংলা কিউআর। এখন থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণে অনুমোদিত মার্চেন্টদের বাংলা কিউআর ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পরিবর্তে অন্য কোনো কিউআর ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবাদাতার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আগে কারণ দর্শানো হবে, কি কারণে রিপ্লেস করা হয়নি, তার ব্যাখ্যা পাওয়া হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলা কিউআরের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর ব্যাপক ব্যবহার নিশ্চিতের উপর। বাংলা কিউআরে গ্রাহকের লেনদেনে কোনো খরচ থাকছে না, তবে গ্রামাঞ্চল, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক বাজার পর্যন্ত সেবাটি দ্রুত পৌঁছে দেয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একযোগে কাজ করছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে রয়েছে। কারণ এটা এখন বাংলাদেশ ব্যাংকের এজেন্ডা না, এটা একটা ন্যাশনাল এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের প্রতিটি অর্গানকে, যার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করতেই হবে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে একটি অভিন্ন কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে সব ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও আন্তঃসংযোগ ভিত্তিক ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিম কেনার উপর ৩০০ টাকার কর প্রত্যাহারকে ইতিবাচক বললেও নতুন বাজেটে টেলিকম ভোক্তাদের জন্য প্রত্যাশিত স্বস্তি আসেনি বলে মনে করছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। তাদের দাবি, কল ও মোবাইল ইন্টারনেটের উপর উচ্চ কর বহাল থাকায় কর ছাড়ের মূল সুবিধা পাবে অপারেটররা, গ্রাহক নয়। রাজধানীতে TIPF আয়োজিত টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, টেলিকম খাতে কাঠামোগত সংস্কার না এলেও স্টার্টআপের নতুন সংজ্ঞা, কর সুবিধা বৃদ্ধি, ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত রাখা এবং হার্ডওয়্যারে কর ছাড় প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক। তবে আমদানিকৃত স্মার্টফোনে উচ্চ কর কমিয়ে এবং ভোক্তা বান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান তারা। As far as telecom is concerned, the benefit given to consumer is absolutely zero. আর যখন কথা বলি রিফর্ম নিয়ে, আমরা কিন্তু জনগণের কথা বলি। ইলেকশনে আসার সময় আমরা জনগণের কথা বলি, আমরা টেলিকমের ভালো কথা বললে জনগণের কথা বলি, কিন্তু যখন আমরা বাজেট করি, পলিসি করি, জনগণ অলওয়েজ অ্যাট দ্য ব্যাক বেঞ্চার্স।
নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার পাহারার থেকেও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধ সহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দেন, এটা আমাদের প্রচলিত ধারণা। অথবা বাড়িতেও আমরা পাহারা দেওয়ার জন্য আলাদাভাবে জনবল নিয়োগ করি, কিন্তু এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের 8টি পয়েন্টে একযোগে গণসমাবেশ এবং আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাবাজারে তিস্তা নদীর তীরে এই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হাতে ব্যানার ও আলোর মিছিল নিয়ে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন। একই সময় রংপুর বিভাগের 8টি স্থানে একযোগে কর্মসূচি পালন করা হয়। সংসদে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন আন্দোলনকারীরা সেটিকে স্বাগত জানালেও এখন তারা চান দ্রুত একনেকের অনুমোদন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ। সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করা হবে। এই দাবিতে আমরা আজকে তিস্তার তীরে তীরে 8টা পয়েন্টে হাজার হাজার মানুষ এই মেসেজ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একনেকে অনুমোদন এবং সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করা। একনেকে অনুমোদন দিতে হবে, তারপরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ দিতেই হবে। তিস্তার পানি বাড়া কমায় উত্তরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে পানি কমলেও এখনও তলিয়ে আছে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল। দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। উৎকণ্ঠার আতঙ্ক নিয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতেই ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পার জুড়ে তীব্র হয়েছে ভাঙন। সদরের বানিয়াপাড়া, নাগেশ্বরী, বামনডাঙ্গা, চিলমারির রানীগঞ্জ সহ 40টি পয়েন্টে তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের অবস্থা বেশি ভালো নয়। ছোট বাচ্চা খরচার হোক নাকি নদীর বেলা থাকায় মনায় এখনো এই পর্যন্ত আসছে যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 5-7 হাজার বস্তা দেয় বা 12,000 বস্তা দেয়, এই 12,000 বস্তা দিয়ে এই ভাঙন রোধ করা যায় না। তিস্তায় পানি বাড়লেই নীলফামারীর ডিমলা উপজেলার 6টি ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এবারও দুর্ভোগে পড়েছেন প্রায় 10,000 বাসিন্দা। তলিয়ে আছে ফসলি জমিও। এরই মধ্যে তিস্তা ব্যারেজের 44টি জলকপট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমার কষ্টটা পানি কাজকে ঢুকছিল, অল্প অল্প বেড়ে গেছে, আমার পানি হাঁটি বেড়েছি। যাওয়া এসে অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পারছে না। প্রত্যেকটা জায়গা আমাদের পর্যবেক্ষণ আছে, লোকজন আছে। আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মতো সবাই সাথে যোগাযোগ রাখতেছি। যদি কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণ জিওব্যাগ আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি ওঠানামা করছে। এতে জেলার 25টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্কে আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। আমরা এর মধ্যেই 25টি জায়গায় ভাঙন চিহ্নিত করেছি। 12 থেকে 13টি জায়গায় কাজ চলমান আছে এবং বাকি জায়গাগুলোতেও কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরের কয়েকটি জেলায় স্বল্পকালীন বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিরন আহমেদ, সময় সংবাদ। 2013 সালে শেরপুরে আদিবাসী শিশু বিথি দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান নেতৃত্বাধীন নারী ও শিশু নির্যাতন মামলার জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় দেন। মামলার অভিযোগে বলা হয়, বিকেলে খেলতে গেলে কৌশলে তাকে ঘরে ডেকে নেয় কান্তিমারা। এরপর শিশুটিকে ধর্ষণ করা হলে বিথি যখন তীব্র কষ্টে আত্মচিৎকার করার চেষ্টা করে,
তখন নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে কান্তি। এই ঘটনায় 2019 সালে শেরপুরের আদালত আসামি কান্তিকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ের 7 বছরের মাথায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত বিশেষ বেঞ্চ। তবে এখনই হচ্ছে না সাজা কার্যকর, বাকি আছে আপিল শুনানি। নৃশংসতাকে আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল শেরপুরের যে মৃত্যুর দণ্ডাদেশ সেটাকে ওনারা অ্যাফার্ম করেন এবং আসামির মৃত্যুদণ্ডাদেশ রায় বহাল রাখেন এবং ওনারা এই ধরনের ঘটনাকে খুব এই যে নৃশংস ঘটনা, এই ধরনের ঘটনা কোনো ধরনের অনুকম্পার যোগ্য না বলে মন্তব্য করেন। রাজধানীর রামপুরায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান মৃত ব্যক্তি ভবঘুরে বেশ কিছুদিন ধরে ওই এলাকার ফুটপাতে পড়েছিলেন তিনি। তার পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ। রাজধানীর রামপুরা ব্রিজের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। বুধবার সকালে ব্রিজের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পথচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরেই রামপুরা ও বাড্ডা এলাকার ফুটপাতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তারা। সন্ধ্যায় যখন আর কি বনশ্রী থেকে আফতাবের দিকে যাচ্ছিলাম, তখন উনি হঠাৎ দেখি যে রাস্তার পাশে শুয়ে আছে এবং আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। খাবার দেওয়ার পরবর্তীতে উনি এতটাই ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল যে উনি কনজিউমও করতে পারছিলেন না। যাওয়ার টাইমে দেখতেছিলাম যে বারবার কথা বলার চেষ্টা করতেছিলাম যে তিনি কোথায় থাকেন বা তার নাম্বার আছে নাকি কোনো যোগাযোগ করার জন্য, কিন্তু তিনি কথা বলতে পারতেছিল না। পাখির দোকানে যাওয়ার সময় দেখি যে লাশটা এইভাবে পড়ে রয়েছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বাড্ডা থানা পুলিশ। তার কোনো পরিচয় পাওয়া যায়নি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি। আমরা যেটা স্থানীয়ভাবে জানতে পারলাম যে লোকটা এখানে অনেক দিন থেকেই ছিল, হয়তো সে আর কি এমনিতেই না খেয়ে বা এরকম অসুস্থ অবস্থায় সে মারা গেছে। পুলিশ জানায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশ খারিজ করে দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে বহাল থাকলো 150 বছরের সাংবিধানিক নজির। সুপ্রিম কোর্টের এই রায় দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে পদক্ষেপ নিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কিংবা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করতে চলতি বছরের শুরুতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আদেশ বাতিল করে 6-3 ভোটে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন জন্মসূত্রে নাগরিকত্ব সংবিধান স্বীকৃত অধিকার এবং তা নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা যায় না। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যেসব বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই নাগরিক। তিনি গৃহযুদ্ধ পরবর্তী সময়ে পাশ হওয়া সংবিধানের 14 সংশোধনীর ইতিহাস তুলে ধরে বলেন, এই সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছে। রায়ে তিনি লিখেছেন, নাগরিকত্ব তখনও এবং এখনও অধিকারের অংশ। এদিকে আদালতের এই রায়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃখজনক সিদ্ধান্ত উল্লেখ করে মার্কিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও কাটছে না অনিশ্চয়তা। আলোচনা এগিয়ে নিতে দোহায় অবস্থান করছে দুদেশের প্রতিনিধি দল। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে ইরান। চুক্তির শর্ত পূরণ না হলে আর কোনো আলোচনা নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। এমনকি ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে লেবাননে হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে দুদেশের প্রতিনিধি দল। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়নি, বরং তাদের কারিগরি প্রতিনিধি দল কাতারের মাধ্যমে অর্থ ছাড়সহ সমঝোতা বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কাজ করছে।
কাতারও জানিয়েছে দুই দেশের কারিগরি পর্যায়ের আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে চললেও বর্তমানে কোনো উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক হচ্ছে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করে মধ্যস্থতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান চূড়ান্ত কোনো চুক্তির আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এসব শর্তের মধ্যে রয়েছে লেবাননের সংঘাত বন্ধ, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা, ইরানের তেল রপ্তানিতে ছাড় এবং জব্দ করা ইরানি অর্থ ছাড়। তিনি সতর্ক করে বলেন, আলোচনা বাস্তবায়িত না হলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। দক্ষিণ লেবানন সফরে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি সেনা অবস্থান করবে। সেনাদের যে কোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজধানী তেহরানে সাজসজ্জা, নিরাপত্তা ও জনসমাগম মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। কোটি মানুষের অংশগ্রহণে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জানাজার একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান, চলছে নানা আয়োজন। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে বিশাল প্রতিকৃতি, রং করা এবং মঞ্চ নির্মাণের কাজও চলছে দ্রুত গতিতে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার থেকে শুরু হবে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। আয়োজকদের ধারণা 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। অতিরিক্ত ভিড় সামাল দিতে জনগণকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহের কারণে পর্যাপ্ত পানি, পানসহ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বিদেশি রাষ্ট্র সরকারের প্রতিনিধিদের জন্য আলাদা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের ভাষ্য, প্রায় 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিতে পারেন। ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষের তেহরানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইউরোপীয় দেশগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানাজা কেন্দ্র করে তেহরান, কোম ও মাসাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজধানীর সরকারি ও বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ থাকবে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হবে। তেহরানের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে 9 জুলাই মাসাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2000-এ। এক সপ্তাহ পরও স্বজনদের খোঁজ পেতে অপেক্ষা করছেন হাজারো বাসিন্দা। এর মধ্যে উদ্ধার কাজে ধীর গতির অভিযোগ করে ধ্বংসস্তূপের নিচে থেকে প্রিয়জনদের উদ্ধারে ভারী যন্ত্রপাতির দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। স্বাস্থ্যকেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে জরুরি খাদ্য সহায়তা প্রদানে $5 কোটি আবেদন জানিয়েছে WFP। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার উপকূলীয় রাজ্য লা গুয়েরার আকাশ। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাসিন্দারা। তবে ভারী যন্ত্রপাতির সংকট আর উদ্ধার কাজের ধীরগতিতে হতাশা প্রকাশ করেন অনেকে। তবু ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করতে দেখা যায় স্বজনহারাদের। সময় গড়ানোর সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসলেও স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষা ছাড়ছেন না অসংখ্য পরিবার। অপেক্ষমান পরিবারের ক্ষোভ চরমে পৌঁছায় যখন স্থানীয়রা ভারী উদ্ধার যন্ত্র বহনকারী একটি ট্রাক আটকে দেন। তাদের দাবি অন্যত্র নয়, আগে এই এলাকাতেই আটকে পড়াদের উদ্ধারে কাজ করতে হবে। নিখোঁজ মেয়েকে খুঁজতে থাকা এক বাসিন্দা জানান, তিনি নিজেই মেয়েকে আংশিকভাবে ধ্বংসস্তূপ থেকে বের করতে পেরেছেন। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হচ্ছে না। ওরা এখানে শুধু ছবি তুলতে এসেছে, আমাদের কোনো সাহায্য করে না, এমনকি দুর্যোগ কবলিত এলাকাতেও ঢুকতে দেয় না।
আমাদের কোনো যন্ত্রপাতিও দিচ্ছে না, অথচ আমাদের পরিবারের সদস্যরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। আফটারশেকের প্রভাব এবং পর্যাপ্ত ভারী সরঞ্জামের অভাবে অনেক গুরুত্বপূর্ণ এলাকায় উদ্ধার কাজে ধীরগতির কারণে স্থানীয় বাসিন্দারাই বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। এদিকে ভূমিকম্পের এক সপ্তাহ না পেরোতেই ভেনেজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তথ্য মতে অন্তত 3টি স্বাস্থ্যকেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 6টি কেন্দ্র আংশিকভাবে চালু রয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের মধ্যে ইয়েলো ফিভার ও ডেঙ্গুর মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপে এখনো তীব্র দাবদাহে পড়ছে বিভিন্ন দেশ। কোথাও কোথাও মানুষকে শীতল রাখতে পানি ছেটাচ্ছে দমকল বাহিনী, কোথাও সৈকতে ভিড় করছেন বাসিন্দারা। এদিকে জার্মানিতে নদীতে গোসল করতে নেমে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে প্রচণ্ড গরমে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। হিরোস স্কয়ারে পথচারী ও পর্যটকদের ওপর ছিটানো হচ্ছে ঠান্ডা পানি। রোমানিয়ার ব্রাসভ ও রাজধানী বুখারেস্টেও তাপমাত্রা থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন সুইমিং পুল, ফোয়ারা ও ছায়াঘেরা স্থানে। একই চিত্র দেখা গেছে আলবেনিয়ার সমুদ্র সৈকত এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেডেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ফ্রান্স। তীব্র গরমে মাত্র কয়েকদিনেই 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন যে মরদেহ সংরক্ষণে হিমঘরে জায়গা নেই। শেষকৃত্য সেবাদাতারা বলছেন পরিবার, বৃদ্ধাশ্রম ও পুলিশ থেকে আসা অসংখ্য অনুরোধ ফিরে দিতে হচ্ছে তাদের। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা কিছুটা কমলেও পরে তা আবারও বাড়তে পারে। জার্মানিতেও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাজেহাল রাজধানী বার্লিনের বাসিন্দারা। দেশটির অধিকাংশ আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ঘরের ভেতরই অসহনীয় গরমে কষ্ট পাচ্ছেন মানুষ। আবহাওয়াবিদদের মতে মধ্য ও পশ্চিম ইউরোপ জুড়ে স্থায়ী উচ্চচাপ বলয় এবং উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুর কারণে জুনের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই তাপপ্রবাহের প্রভাব শুধু সাধারণ জীবনেই নয়, যুদ্ধক্ষেত্রেও পড়েছে। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থানরত সেনারা জানান প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দায়িত্ব পালন কঠিন হয়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত 14 শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে 8 জন। স্থানীয় সময় মঙ্গলবার কোচিং সেন্টারের 2য় তলার ছাদ ধসে দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা এমন আশঙ্কায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। নিম্নমানের উপাদান ব্যবহার করায় 2য় তলার ছাদ ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কোচিং সেন্টারের মালিক সহ 2 জনকে আটক করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। मनाजिर और जो जख्मी हैं उनकी वो यहाँ पर अभी भी मसरूफ दिखाई दे रहे हैं। उनके नाम দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। একটা মামুলি জ্বর, ছোট্ট একটা ফুসকুড়ি, তাতেই ওলটপালট হয়ে যেতে পারে একটি শিশুর পৃথিবী। হাসপাতালের এই অপেক্ষা কোনো মায়ের প্রাপ্য নয়। হাম একটি দ্রুত ছড়ানো ভাইরাসজনিত রোগ। সময় মতো টিকা শিশুকে দিতে পারে সুরক্ষা। দেখছেন সময় সংবাদ। মাঠের লড়াইয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও মেক্সিকানদের ভালোবাসায় সিক্ত হয়ে মাথা উঁচু করে বিদায় নিল ইরান। মার্কিন মুলুকে নানা বৈষম্য আর অন্যায়ের শিকার হওয়া পার্সিয়ান লায়নদের পরম মমতায় শেষ বিদায় জানালো টিওয়ানা শহরের মানুষ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই এক বুক আক্ষেপ নিয়ে বিশ্বমঞ্চ ছাড়ল পার্সিয়ান লায়নরা।
মাঠের লড়াইয়ে তারা হেরে গেছে, কিন্তু মেক্সিকোর টিওয়ানা শহরের মানুষের মন জয় করে নিয়েছে ইরান ফুটবল দল। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে যখন তারা ঘরের পথ ধরেছে, তখন মেক্সিকোর সমর্থকদের এই ভালোবাসা হারের ক্ষততে কিছুটা হলেও প্রলেপ দিল। স্থানীয় ভক্তদের চোখে ইরান দলের সদস্যরা কেবল ফুটবলার নয়, তারা এক একজন লড়াকু যোদ্ধা। ফুটবলারদের কথা আর কি বলবো, ভীষণ অমায়িক আর বিনয়ী ওরা। মাঠের ভেতরে ওরা ছিল সত্যিকারের যোদ্ধা, নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে ওরা। অথচ এই বিশ্বকাপে ইরানের পথ চলাটা মোটেও মসৃণ ছিল না। একদিকে বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করার আনন্দ, অন্যদিকে মাঠের বাইরে ফিফার নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উপর হওয়া অন্যায় আচরণ এবং মানসিক চাপ, সব মিলিয়ে চরম বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ইরানি ফুটবলারদের। কিন্তু টিওয়ানা শহরের বাসিন্দারা তাদের সেই দুঃখ ভুলে থাকতে সাহায্য করেছে। সীমানার কাঁটাতার পেরিয়ে ফুটবল যে মানুষকে কতটা আপন করে নিতে পারে তারই প্রমাণ মিলল ইরানের কোচ আমির ঘালিনোইয়ের কণ্ঠে। মেক্সিকোর দেশ আর মানুষ এখন আমাদের হৃদয়ের অংশ। আপনাদের এই আতিথেয়তা আর ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ইরান এবং মেক্সিকোর এই মেলবন্ধন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুর্ভাগ্যবশত আমরা গ্রুপ পর্ব পার হতে পারিনি, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, আমরা গর্ব আর সম্মান নিয়ে বিদায় নিচ্ছি। বিশ্ব রাজনীতি বা বৈষম্যের দেয়াল যাই হোক না কেন, ফুটবল প্রেমী মেক্সিকানরা তা মানতে নারাজ। মার্কিন মুলুকে ইরানের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদে টিওয়ানার মানুষ যেন নিজেদের বুক দিয়ে আগলে রেখেছিল দলটিকে। ইরান দল চলে যাওয়ার মুহূর্তে তাই কান্নায় ভেঙে পড়েন অনেক স্থানীয় সমর্থক। আমাদের শহরে এর আগে কখনো কোনো বিশ্বকাপের দল এসে থাকেনি। তিওয়ানার মানুষ সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওদের সাথে যা ঘটেছে তা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। সব আনুষ্ঠানিকতা শেষে রানওয়ে ছেড়ে আকাশের বুকে ডানা মেলে ইরান দলকে বহনকারী বিমানটি। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মেক্সিকানদের অকৃত্রিম ভালোবাসা আর মাথা উঁচু করে লড়াই করার এক অনন্য গৌরব সঙ্গী করে দেশে ফিরে গেল ইরান। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। গোল যেন তার কাছে অভ্যাস আর রেকর্ড যেন প্রতিদিনের কাজ। আর্লিং হালান্ড বিশ্বকাপে আরেক গোল করতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। বিবিসির এক প্রতিবেদন বলছে, এই গতিতে চলতে থাকলে আন্তর্জাতিক ফুটবলে 260 গোলও অসম্ভব নয়। তাহলে কি নরওয়ের এই ভাইকিং স্ট্রাইকার ভেঙে দেবেন সব ইতিহাস? আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের 86 মিনিট টান টান উত্তেজনার মধ্যে প্যাট্রিক বার্গের কাটব্যাক পেয়ে কোনো মতে বল জালে ঠেলে দেন আর্লিং হাল্যান্ড। সেই মুহূর্তকে এইভাবেই উদযাপন করেন নরওয়ের সমর্থকরা। খুব সুন্দর গোল নয়, কিন্তু সবচেয়ে মূল্যবান। সেই এক গোলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে শেষ 16 উঠে যায় নরওয়ে। আর ম্যাচ শেষে মাথায় ভাইকিং হেলমেট পরে হাল্যান্ডের অভিনব উদযাপন, সেটাও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচে 5 গোল। গোলদাতার তালিকায় এমবাপ্পে, মেসির পরেই হাল্যান্ডের নাম। তবে মজার বিষয়, আইভরি কোস্টের বিপক্ষে পুরো ম্যাচে হাল্যান্ড বল ছুঁয়েছেন মাত্র 27 বার, পাস দিয়েছেন মাত্র 10টি। অথচ সুযোগ পেয়েই কাজ শেষ। যেন মনে হয় কথা কম কাজ বেশি। নরওয়ের জার্সিতে এখন তার গোল 53 ম্যাচে 60টি, অর্থাৎ গড়ে প্রতি 72 মিনিটে একটি গোল। বিশ্বকাপে আসার আগে বড় কোনো টুর্নামেন্টে গোল করার সুযোগই পাননি তিনি, কারণ নরওয়ে যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু এবার সুযোগ পেয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই গোল মেশিন। এবার আসা যাক এক মজার অঙ্কে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল 145টি। বর্তমান গতিতে খেলতে থাকলে মাত্র 32 বছর বয়সেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন হাল্যান্ড। আর যদি 41 বছর বয়স পর্যন্ত খেলেন, নরওয়ের নিয়মিত বড় টুর্নামেন্টে ওঠে, আর তার গোলের গতি একই থাকে, তাহলে আন্তর্জাতিক গোলের সংখ্যা পৌঁছাতে পারে অবিশ্বাস্য 260-এ। বিবিসির এক প্রতিবেদনেই উঠে আসে এমন হিসেব। অবশ্য এসবই এখন কাগজ কলমের হিসাব। এর সঙ্গে আছে ইনজুরি, ফর্ম আর সময়ের পরীক্ষা। তবে আপাতত একটাই সত্যি, যে বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হাল্যান্ড। আর ব্রাজিলের বিপক্ষে শেষ 16 লড়াইয়ে সেই ভাইকিং এর তলোয়ার আবারও ঝলসে ওঠে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মেসির রেকর্ড ভাঙা কিংবা গোল্ডেন বুট জয় কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় কিলিয়ান এমবাপ্পের কাছে। ফরাসি তারকার চাওয়া ক্যারিয়ারে আরও একটা বিশ্বকাপ ট্রফি। আর এই লক্ষ্য পূরণে নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন নিজেই। ফ্রেঞ্চ ফুটবল ইতিহাসে অমর হতে চান কিলিয়ান।
রাউন্ড অফ 32-তে ফরাসিদের ঝড়ে উড়ে গেছে সুইডেন। 3-0 গোলের জয়ের ম্যাচে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল, আর তাতেই সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষ থেকে মেসিকে সরিয়ে দিয়েছেন ফ্রান্সেরই তারকা। তবে এমবাপ্পের চোখ গোলের রেকর্ডে নয়, তার লক্ষ্য বিশ্বকাপের সোনালী ট্রফি জেতা। সুইডেনকে হারিয়ে তাই রসিকতার সুরেই বললেন, মেসি আরো গোল করুক, কিন্তু আমার চাই বিশ্বকাপ ট্রফি। পরিসংখ্যান সম্পর্কে আমি অবশ্য জানি, আমি ওসব বিষয়ে খুব একটা মনোযোগ দিই না। লিও আরো গোল করবে, তাই এসব নিয়ে আমি খুব একটা ভাবি না। আমি কেবল এটাই ভাবছি যে 19 জুলাইয়ের ফাইনালে উঠতে দলকে কিভাবে সাহায্য করতে পারি। আমার লক্ষ্য হলো দেশের হয়ে ইতিহাস গড়া। মেসি এমবাপ্পে ফুটবল বিশ্বের এই মুহূর্তের সেরা দুই তারকা। বয়সের ফারাক অনেক, তবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে লিওনেল মেসি ছুটছেন দুর্বার গতিতে। 39 বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসেও লিওর বাপায়ের জাদু কমেনি এতটুকু। অন্যদিকে নিজের তৃতীয় বিশ্বকাপেই একের পর এক কিংবদন্তিদের পেছনে ফেলছেন এমবাপ্পে। ইতিহাস পরিসংখ্যান না ঘাটলেও বিষয়গুলো যে তাকেও আন্দোলিত করে তা অস্বীকার করেননি ফরাসি ফরওয়ার্ড। আমিও টেলিভিশন দেখি, মানুষের আলোচনা শুনি, পরিসংখ্যানগুলো আমি জানি, কিন্তু এগুলো আমার ক্যারিয়ারে বিশ্বকাপের চেয়ে বেশি গুরুত্ব বহন করে না। আমি চাই আরো একবার বিশ্বকাপ জিততে, যাতে ফরাসি ইতিহাসে আমি অমর হয়ে থাকতে পারি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি এমবাপ্পে দুজনের গোল সমান 18টি করে, তবে তালিকায় এমবাপ্পে আছেন মেসির ওপরে, কেননা ফরাসি অধিনায়কের দুটি অ্যাসিস্ট থাকলেও মেসির নেই, যদিও লড়াইটা এখনো অনেক বাকি। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নিয়ে এলো জুলাই। ফ্যাসিবাদ রুখে দেওয়ার ডাক বিএনপির। দ্রুত জাদুঘর খোলার দাবি এনসিপির। স্মৃতি ধরে রাখতে চায় জামায়াত। ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হচ্ছে পুরো পূর্বাচল প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় সিদ্ধান্ত। ডিএমপির অধীনে পুরো এলাকায় থাকবে আধুনিক নিরাপত্তা। এবং প্রায় 13 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে আজ শুরু এইচএসসি পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র। ফাঁস ও নকল ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি। ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসী সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।